আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা ওয়ান টিভির সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। সমুদ্র ফ্লোটিলায় আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে। বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক। পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। দূষিত শহরের তালিকায় আজ ঢাকা ১৬তম। সালমান ঐশ্বরিয়ার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ইউটিউবের বিরুদ্ধে মামলা। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আফগান সিরিজে মনোযোগ টাইগারদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় জলযানগুলোতে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের আটক করা হয়। তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌবহর থেকে আটক গাজার কর্মীরা নিরাপদ ও সুস্থ আছেন। নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে তাদের আটক করার পর কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আটক গাজা কর্মীরা ২ ঘন্টার মধ্যে অসুদ বন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এখন আটককৃতদের ইসরায়েল থেকে ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। গত রাত থেকে যুদ্ধ বিধ্বস্ত গাজার উপর ভয়াবহ অবরোধ ভাঙার আন্তর্জাতিক প্রচেষ্টায় ইসরায়েলের ৪৪টি মানবিক ত্রাণ বহনকারী নৌকার মধ্যে কমপক্ষে ২১টি আটক করে। এ নিয়ে বিশ্বে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েল পাত্তা দিচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গ ছেড়ে রীতিমতো ইতিহাস গড়লেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গ ছেড়ে রীতিমতো ইতিহাস গড়লেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এই কোম্পানি এবং তার অন্য ব্যবসায়ী শেয়ারের দাম বাড়ায় এই মাইল ফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন তিনি। খবর বিবিসি। মূলত সাম্প্রতিক মাসগুলোতে টেসলার শেয়ারের দাম বেড়েছে বেশ, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন মাস্ক রাজনীতির চেয়ে বেশি আবার তার কোম্পানিগুলোর প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানীয় সময় বুধবার দুপুরের পর মাস্কের সম্পদের পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল বলে ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক জানিয়েছে। তবে দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে নেমে আসে। টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সআই এবং রকেট নির্মাতা স্পেস এক্সের শেয়ার মূল্য সম্প্রতি সময় বেড়েছে। ফোর্বসের সূচক অনুযায়ী বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০% বেশি বেড়ে যাওয়ায় এ সময় মাস্ককে অতিক্রম করেছিলেন এলিসন। বিবিসি বলছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার উপর নির্ভরশীল। এই কোম্পানির প্রায় ১২% শেয়ারের মালিক তিনি। শেয়ার ক্রিক নিয়ে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার গুজরাতের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে রাজনাথ বলেছেন, পাকিস্তান যদি শেয়ার ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিবে। ভারত পাকিস্তান সংঘাতের নতুন ক্ষেত্র এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের শেয়ার ক্রিক সীমান্ত। বিতর্কিত ওই এলাকায় পাকিস্তান সম্প্রতি নতুন করে সেনা সমাবেশ শুরু করায় উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সরাসরি হুঁশিয়ারি দিলেন ইসলামাবাদকে। দশেরা উৎসব উপলক্ষে গুজরাতের ভুজে ভারতীয় সেনার শস্ত্র পূজা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজনাথ সিং। সেখানে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ বলেন, শেয়ার ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাবে এমন প্রত্যাঘাত হবে যার অভিঘাতে ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে যাবে। সাম্প্রতিক অপারেশন সিঁদুর এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, পাকিস্তানকে মনে রাখতে হবে করাচি যাওয়ার একটি পথ কিন্তু এই খাঁড়ি হয়েই। প্রসঙ্গত
সিন্ধু নদের বদ্বীপে তৈরি হয়েছে প্রায় 96 কিলোমিটার দীর্ঘ খাঁড়ি বেষ্টিত অঞ্চল স্যারক্রিক। জম্মু ও কাশ্মীরের মতোই এই অঞ্চলটির সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে। কচ্ছের রণের পশ্চিমে অবস্থিত নালা এবং জলাভূমি এলাকায় পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে আলাদা করে রেখেছে গুজরাতকে। এই অঞ্চলেই নজরদারির দায়িত্বে রয়েছেন বিএসএফ এর বিশেষ বাহিনী ক্রিক ক্রোকোডাইল। 1999 সালে স্যারক্রিক এলাকাতেই অনুপ্রবেশকারী পাক নজরদার বিমানকে ধ্বংস করার দাবি করছে ভারতীয় বিমান সেনা। ওই ঘটনায় পাকিস্তানের 16 জন সেনা নিহত হয়েছিলেন। সম্প্রতি স্যারক্রিক অঞ্চলে নতুন করে পাকিস্তানের সেনার সংখ্যা বৃদ্ধি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। গাজামুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। তিনি বৃহস্পতিবার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ভয়াবহ ঝড় ও প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তারা গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছেন। শহীদুল লিখেছেন, তিনি বর্তমানে ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ কনসেইসে ফ্লোটিলার ওপরের ডেকে অবস্থান করছেন। গত রাতের ঝড়ের মধ্যে নৌযানটি দ্রুত গতি বাড়িয়ে সামনে এগোয় যাতে ঝড় এড়িয়ে যাওয়া যায়। তিনি জানান, ফ্লোটিলার সামনের নৌযানগুলো এরই মধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে, তবে তারা ভীত নন। তিনি বললেন, আমরা পথেই আছি, অবরোধ ভাঙবই, ফিলিস্তিন মুক্ত হবে। অন্য এক পোস্টে শহীদুল জানান, জাহাজে পর্যাপ্ত জায়গা না থাকায় তিনি প্রথম রাতে খোলা ডেকে ঘুমিয়েছিলেন, তবে ঝড়ের কারণের পরে তাকে এক্সিট গেটের ছোট্ট কোণে রাত কাটাতে হয়। তিনি লেখেন, রিমান্ড ও জেলখানার অভিজ্ঞতা আমাকে এ পরিস্থিতির জন্য প্রস্তুত করেছে। আমি নির্বিচ্ছিন্ন ঘুম দিয়েছি। তিনি আরও জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা ও প্রার্থনা বার্তা পাঠাচ্ছেন তাকে। এসব বার্তা তিনি সঙ্গী কর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে গণমাধ্যমে আগ্রহী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, কন্টেন্ট ও আপডেটের জন্য দৃঢ় অফিসে যোগাযোগ করতে। ফ্লোটিলার অন্যান্য জাহাজ আটকে দেওয়ার ঘটনাকে শহীদুল আলম ইসরায়েলি বাহিনীর আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা বলে উল্লেখ করেছেন। তবুও তিনি দৃঢ়ভাবে লিখেছেন, আমরা অবরোধ ভাঙব। আপনাদের সংহতি আমাদের শক্তি, যা হয়তো আপনারা কল্পনাও করতে পারেন না। ফিলিস্তিন মুক্ত হবেই। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে 9 দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়। সাধারণ পরিষদের 80তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠক যোগ দিতে গত 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। এবছর প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের মধ্যে 6 রাজনীতিবিদ ছিলেন। তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন। সামাজিক মাধ্যমে সয়লাভ সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের অন্তরঙ্গ ছবি, যার নজর এড়ায়নি অভিনেত্রীর। সম্প্রতি ভাইরাল ছবিগুলো ভুয়া দাবি করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন বচ্চন পরিবারের বউ। তবে তার রেশ কাটতে না কাটতেই আবার দিল্লি হাইকোর্টে অভিনেত্রী ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চন। জানা যায়, সামাজিকভাবে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলে গুগলের বিরুদ্ধে 4 কোটি টাকার মামলা করেছেন ঐশ্বর্য অভিষেক। 1500 পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিষেক ও ঐশ্বর্যর ছবি ব্যবহার করে কফি মগ টি-শার্ট তৈরি করা হচ্ছে। এছাড়া এআই দিয়ে তৈরি অন্তরঙ্গ ছবি নেট পারে ছড়িয়ে দেওয়া হয়েছে। নাম সর্বস্ব এইসব ওয়েবসাইট ও ইউটিউবের লিঙ্ক অভিযোগপত্রে দেওয়া হয়েছে। এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন উদ্দীপনায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যর্থতার গ্লানি পেছনে ফেলে এবার ভালো কিছু করার লক্ষ্য দলের। লিটন দাসের চোটে বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে নেতৃত্বে। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী। তার কাঁধেই এখন দলের দায়িত্ব। ব্যাটিং নিয়ে বেশি ভাবনা এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় ছিল বাংলাদেশের মূল সমস্যা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ব্যাটিং ইউনিটকে শক্তিশালী করতেই বেশি মনোযোগ দিচ্ছেন জাকের। তিনি বলেন, চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। এশিয়া কাপে দল হিসেবে ভালো খেলতে পারিনি, এবার ব্যাটিং ইউনিট হিসেবে উন্নতির চেষ্টা করছি। ব্যাটিং নিয়ে আগের টুর্নামেন্টে আমরা ভুগেছি,
করেছি, তাই সেই দিকেই নজর দিচ্ছি। এশিয়া কাপে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সাইফ হাসানের ব্যাটিং। তার প্রশংসা করে জাকের বলেন, সাইফ খুব ভালো করছে, চাইবো এই সিরিজেও সে বড় রান করুক, তার সঙ্গে অন্য ব্যাটাররাও ভালো করলে সিরিজটি আমাদের জন্য দারুণ হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদ বুলেটিন। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।